হরমুজ প্রণালী পরিচালনায় ইরান ওমান প্রাথমিক সমঝোতা তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট। প্রয়োজনে তেহরানে একাই হামলা চালাবে ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। কিয়েভের রেল স্টেশনে রুশ হামলায় নিহত ৮, আহত ১২। পাল্টা আঘাতের হুমকি ইউক্রেনের। পশ্চিমাদের আকাশ সুরক্ষা সহায়তা কমেছে, অভিযোগ জেলেনস্কির। ইমরান খানের কারাবাসে ৩ বছর পূর্তির দিনে পাকিস্তানের সংঘর্ষ। পিটিআই নেতার অধিকার পুনর্বহালের আহ্বান অ্যামনেস্টির। মুক্তির সিদ্ধান্ত আদালতের, বলছে সরকার। যুক্তরাষ্ট্রে আবারও গুলিতে প্রাণহানি। এবার নর্থ ক্যারোলাইনায় বন্দুক হামলায় নিহত ৩, আহত ১। কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। এবং ইউরোপ থেকে এশিয়া তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। ইতালির ২৭ শহরে রেড অ্যালার্ট জারি। জাপান ও দক্ষিণ কোরিয়ায় রেকর্ড ভাঙছে উচ্চ তাপমাত্রা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। হরমুজ প্রণালীর নৌপথ পরিচালনায় ওমানের সঙ্গে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। শিগগিরই যৌথ ঘোষণার আভাস মিললেও তেহরান সাফ জানিয়েছে, মার্কিন সামরিক অবরোধ ও প্রতিশ্রুতি ভঙ্গের কারণে জলপথটির পূর্ণাঙ্গ নিরাপত্তা এখনই ফিরছে না। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি রুখতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণে ওমানের সঙ্গে ঐতিহাসিক প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে ইরান। দুই দেশের দীর্ঘ আলোচনার পর হরমুজের ভৌগোলিক সীমানা এবং বাণিজ্যিক জাহাজের প্রবেশ ও বের হওয়ার রুট নির্ধারণ করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না থাকলে শিগগিরই যৌথ ঘোষণা আসতে যাচ্ছে। তবে ওমানের সাথে এই চুক্তি প্রণালীর পূর্ণাঙ্গ নিরাপত্তার নিশ্চয়তা দেয় না বলেও সতর্ক করেন তিনি। দীর্ঘ ৬০ বছরের ঐতিহ্য ভেঙে তৈরি হচ্ছে এই নতুন আন্তর্জাতিক রুট, যা ২ থেকে ৪ মাস বা তার বেশি সময় কার্যকর থাকবে। নতুন নকশা অনুযায়ী নৌপথের বড় একটি অংশ থাকবে ইরানের জলসীমায় এবং কিছু অংশ পড়বে ওমানের আওতায়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, নতুন রুট চালু হলে লারাক দ্বীপ এবং ওমানের জলসীমায় থাকা সাময়িক বিকল্প পথগুলো পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। তবে হরমুজ পূর্ণাঙ্গভাবে খুলে দেয়া হবে কিনা তা যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর নির্ভর করছে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের দেয়া তথ্যে। সেন্টকম জানিয়েছে, তেহরানের ওপর আরোপিত সামরিক অবরোধ কঠোরভাবে বাস্তবায়নে এ পর্যন্ত ৪৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলে দিয়েছে মার্কিন বাহিনী। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও হুমকি ধামকি অব্যাহত রেখেছে ইসরায়েল। ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে সামরিক ব্যবস্থার হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় মিত্র আখ্যা দিলেও নেতানিয়াহু জানান, ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে একাই যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তেল আবিব। এদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতির আঁচ লেগেছে সুদূর এডেন উপসাগরেও। সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জেরুজালেমের ধর্মীয় স্থাপনাগুলো ঘিরে ইসরায়েলি পদক্ষেপ নিয়ে জরুরি বৈঠকে বসেছে আরব ও ইসলামিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিরা। দেশটির সরকারি বার্তা সংস্থা পেট্রা জানায়, স্থানীয় সময় বুধবার জর্ডানের রাজধানী আম্মানে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, ইসরায়েল ইসলামী ও খ্রিস্টান ধর্মীয় স্থানে পবিত্রতা লঙ্ঘন করছে এবং মুসলিম ও খ্রিস্টানদের উপাসনার স্বাধীনতা বাধাগ্রস্ত করছে। জেরুজালেমের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। পূর্ব জেরুজালেম ইসরায়েলি অবস্থান আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ বলে উল্লেখ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এছাড়া বৈঠকে গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং ইরান যুদ্ধ ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার বিষয়েও আলোচনা হয়। ইউক্রেনের কিয়েভে একটি রেল স্টেশনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায় হামলায় রেল স্টেশন ছাড়াও খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি প্রধান লজিস্টিক হাব ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। রাশিয়ায় মোতায়েন করা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালানো হলে সেগুলোকে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে কিয়েভ। এদিকে 2025 সালের তুলনায় চলতি বছর পশ্চিমা মিত্রদের কাছ থেকে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Балістичні ракети, передусім наповнення наших патріотів від присутніх, я маю на увазі керівників. পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবাসের 3 বছর পূর্ণ হওয়ার দিনে পুলিশ ও পিটিআই সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। করাচি সহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল বের করে টিয়ার গ্যাস, লাঠিচার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে ইমরান খানের সাংবিধানিক অধিকার সীমিত করার অভিযোগ তুলে তার অধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে তার মুক্তির বিষয়টি আদালতের উপরই ছেড়ে দিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের বন্দিদশার 3 বছর পূর্ণ হওয়ার দিন দেশটির বিভিন্ন শহর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। করাচির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজার হাজার পিটিআই সমর্থক ব্যানার, ফেস্টুন নিয়ে জমায়েত হয়ে সরকার বিরোধী স্লোগান দেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন কর্মী আহত হন, আটক করা হয় অনেককে। 2023 সালের 5 আগস্ট গ্রেফতার হওয়া 73 বছর বয়সী ইমরান খান বর্তমানে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় 14 বছরের কারাদণ্ড ভোগ করছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিযোগ, দীর্ঘ সময় তাকে নির্জন কারাবাসে রাখা হয়েছে, পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হয়েছে এবং পর্যাপ্ত চিকিৎসা পাওয়ার অধিকারও বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের 2টি স্বাধীন মানবাধিকার মেকানিজম তার আটক ও কারাবন্দী অবস্থার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে ডান চোখের রেটিনার সমস্যা সহ ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও দল। তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, আদালতের তত্ত্বাবধানে তাকে আইন অনুযায়ী প্রয়োজনীয় আবাসন, চিকিৎসা ও অন্যান্য সুবিধা দেয়া হচ্ছে। একই সঙ্গে সরকার সাফ জানিয়েছে, আইনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তার মুক্তির সুযোগ নেই। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানে আন্তর্জাতিক গণমাধ্যমের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। ইসলামাবাদ, করাচি ও লাহোরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি গণমাধ্যমগুলোকে বাধ্যতামূলক অনুমতি নিতে হবে বলে জানানো হয়। দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, উল্লেখিত 3 জায়গার বাইরে প্রতিবেদন প্রকাশ করতে হলে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। তবে অনুমতি পেতে কত সময় লাগবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। এমন পরিস্থিতিতে দ্রুতই সংবাদ সংগ্রহ কার্যত অসম্ভব হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে সরকারের দাবি, এই নির্দেশিকার উদ্দেশ্যে বিদেশি সাংবাদিকদের যাচাই, সমন্বয় এবং প্রশাসনিক প্রক্রিয়া সহজ হবে। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় গুলির ঘটনায় এক সন্দেহভাজন সহ অন্তত 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানিয়েছে, হতাহতদের সবাই একই পরিবারের সদস্য। ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। আবারও গুলিতে প্রাণ ঝরল যুক্তরাষ্ট্রে। বুধবার দেশটির নর্থ ক্যারোলাইনার ক্যাসওয়েল কাউন্টির প্রসপেক্ট হিল এলাকার ব্রুকস রোডের একটি বাড়িতে হঠাৎই গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সময় সকাল 8টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখানে পৌঁছে একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বন্দুকযুদ্ধের এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সহ কয়েকজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানা গেছে। এই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে এক জরুরি সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রধান জানান, ঘটনাটিতে জড়িত এবং হতাহতদের সবাই বয়স্ক এবং তারা একই পরিবারের সদস্য। তবে নিহতদের এবং হামলাকারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এসবিআই এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিশ্চিত করেছে, এটি একটি বিচ্ছিন্ন পারিবারিক ঘটনা এবং বর্তমানে স্থানীয়দের জন্য নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো হুমকি নেই।
ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লন্ডনের কোভেন্ট গার্ডেন এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় 4 জন আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার কোভেন্ট গার্ডেনের কাছে এন্ডেল স্ট্রিটে ঘটনাটি ঘটে। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায় আহত 4 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। ছুরিকাঘাতের ঘটনার পর পর্যটকদের কাছে জনপ্রিয় কোভেন্ট গার্ডেন এলাকার পাশের এন্ডেল স্ট্রিটে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। হামলার আসল কারণ জানতে তো চলছে তদন্ত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ফেসবুক থেকে মোদির পোস্ট সরানোয় ক্ষুব্ধ নয়াদিল্লি। জাকারবার্গকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আলটিমেটাম। প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করল মেটা। ইউরোপ থেকে এশিয়া, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ইতালির 27টি বড় শহরে জারি করা হয়েছে রেড হিট অ্যালার্ট। ভ্যাটিকানেও পোপের অনুষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে ভবনের ভিতরে। মন্টিনিগ্রোতে প্রচণ্ড গরম থেকে বাঁচতে সমুদ্রে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকরা। চেক প্রজাতন্ত্রের সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গৃহহীনরা। অন্যদিকে এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ কোরিয়াতেও ভাঙছে তাপমাত্রার রেকর্ড। আরও এক দফায় তীব্র তাপপ্রবাহের কবলে ইউরোপের বিভিন্ন দেশ। ইতালির 27টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট। প্রচণ্ড গরমের কারণে ভ্যাটিকানের সেন্ট পিটার স্কোয়ারে পোপ লিওর সাপ্তাহিক সাধারণ সাক্ষাৎকার ভবনের ভেতরে আয়োজন করা হয়। দর্শনার্থীরা বলছেন প্রচণ্ড গরমে এটি সময় উপযোগী সিদ্ধান্ত। ইতালিতেই নয়, বলকান অঞ্চলেও তাপমাত্রা পৌঁছেছে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রচণ্ড গরম থেকে বাঁচতে মন্টিনিগ্রোর সমুদ্র সৈকতে ভিড় করছেন স্থানীয় ও বিদেশি পর্যটকরা। সৈকতে নেমে কিংবা ছায়ায় বসে গরম থেকে বাঁচার চেষ্টা করছেন কেউ কেউ। ক্রমবর্ধমান তাপপ্রবাহের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছেন বিভিন্ন পেশাজীবীর মানুষও। জলবায়ু পর্যবেক্ষকরা বলছেন পশ্চিম ইউরোপের গড় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছেন গৃহহীন মানুষরা। প্রচণ্ড গরমে তাদের কাছে খাবার, ঠান্ডা পানীয় ও চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে সামাজিক সংগঠনগুলো। স্বেচ্ছাসেবীরা বলছেন তাপপ্রবাহে পানি শূন্যতা ও হিট স্ট্রোকের ঝুঁকি ঠেকাতে নিয়মিত মাঠে কাজ করছেন তারা। গৃহহীনদের অনেকেই ছায়া, নদীর পানি কিংবা শহরের কুলিং স্পটকে একমাত্র আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন। এদিকে পূর্ব এশিয়াতেও ভাঙছে তাপমাত্রার রেকর্ড। দক্ষিণ কোরিয়ার সিওল ও আশেপাশের এলাকায় তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। জাপানেও কয়েক সপ্তাহ ধরে চলছে অস্বাভাবিক গরম। প্রচণ্ড গরমের কবলে মানুষ থেকে শুরু করে চিড়িয়াখানার প্রাণীরাও। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহ আরও তীব্র হচ্ছে। গরমে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউরোপের বিভিন্ন দেশে তীব্র দাবদাহ থেকে বাঁচতে স্বস্তির খোঁজে পর্যটকরা এখন ছুটছে সুইডেনে। শীতল আবহাওয়া, মনোরম প্রকৃতি উপভোগ করতে দেশটির বিভিন্ন পর্যটন এলাকায় ভিড় করছেন দর্শনার্থীরা। হঠাৎ পর্যটকের ঢল নামায় চাঙ্গা হয়ে উঠেছে দেশটির রেস্টুরেন্ট, ক্যাফে ও সুভেনিয়ার দোকান সহ স্থানীয় ব্যবসা বাণিজ্য। আবহাওয়া অনুকূলে থাকলে গ্রীষ্মের বাকি দিনগুলোতে পর্যটকের এই ধারা বজায় রাখার আশা করছেন ব্যবসায়ীরা। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। ইতালি, স্পেন ও গ্রিস ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ মানুষ যখন স্বস্তির খোঁজে ব্যাকুল, তখন তুলনামূলক শীতল ও আরামদায়ক আবহাওয়ার কারণে পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সুইডেন। দক্ষিণে চড়া রোদ এড়িয়ে উত্তরে ছুটে আসা পর্যটকরা মেতে উঠেছেন সুইডেনের মনোরম প্রকৃতি উপভোগে। রাজধানী স্টকহোম সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে এখন বিদেশি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সবুজ চারপাশ, শান্ত সমুদ্র আর চোখ জুড়ানো দ্বীপপুঞ্জের নৈসর্গিক সৌন্দর্যের এই দেশটিকে গ্রীষ্মকালীন ছুটির জন্য এখন ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য মনে করা হচ্ছে। লন্ডন সহ ইউরোপের প্রত্যেকটা দেশেই তাপপ্রবাহ, সেই তুলনায় আসলে সুইডেনের স্টকহোম শহরের আবহাওয়াটা অনেক শীতল এবং টুরিস্ট বান্ধব। সো আমি
খুবই এনজয় করতেছি। আন্তর্জাতিক পর্যটকদের এই ঢলের ইতিবাচক প্রভাব পড়েছে সুইডেনের স্থানীয় অর্থনীতিতে। পর্যটন কেন্দ্রগুলোর আশেপাশে সুভিনির শপ, স্থানীয় ক্যাফে, রেস্টুরেন্ট এবং ঐতিহ্যবাহী পণ্যের দোকানগুলোতে বিক্রি বেড়েছে কয়েক গুণ। ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় ইউরোপের দাবদাহের কারণে এবার তাদের ব্যবসায় রেকর্ড পরিমাণ কেনাবেচা হচ্ছে। সামারে আমাদের বেচা কিনা ভালোই হয়। এখানে সবাই বিভিন্ন দেশ থেকে আসে। সুইডিশ কাস্টমার কম, বাট ওয়ার্ল্ড ওয়াইজ ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বিভিন্ন কান্ট্রি থেকে আসে। অবশ্যই আমি আশা করি যে আরো বাংলা সুভিনিয়র শপ বা বাংলা মালিকানা এদিকে আসুক, এদিক হোক, বিজনেস অনেক ডেভেলপ হবে। সংশ্লিষ্টদের মতে গ্রীষ্মের বাকি সময়টাতেও যদি আবহাওয়া এমন থাকে, তবে সুইডেনের পর্যটকদের আনাগোনা আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে। এতে করে ইউরোপের এই দেশটির পর্যটন খাত কেন্দ্রিক ব্যবসা আরো গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। বিশ্বজুড়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এল নিনো। জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি একটি উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলছে, শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী বছরের শেষ নাগাদ অতিরিক্ত প্রায় 4,90,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে পারে। বলিভিয়ার কৃষিজমির দৃশ্য এটি। যতদূর চোখ যায় ফেটে চৌচির কৃষকের ক্ষেত। মাথার উপর সূর্যের তেজ কৃষকের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। জিম্বাবুয়ে ও ইন্দোনেশিয়াতেও পানির অভাবে বিপাকে পড়েছেন অনেক কৃষক। আবহাওয়ার এমন প্রতিকূল অবস্থা এল নিনোর কারণ। বিশ্ব খাদ্য কর্মসূচির এক প্রতিবেদন বলছে, 2027 সালের শেষ নাগাদ এল নিনোর প্রভাব হতে পারে মারাত্মক। বলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু অঞ্চলে এর কারণে তীব্র খাদ্য সমস্যা দেখা দিতে পারে। জাতিসংঘের এই সংস্থাটির তথ্য অনুযায়ী আগামী বছর অত্যন্ত শক্তিশালী এল নিনো ঘটার আশঙ্কা 81%, যেখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা 1982 সালের পর থেকে সর্বোচ্চ পর্যায়ে থাকবে। এল নিনোর প্রতিকূল প্রভাবের ঝুঁকিতে থাকা 45টি দেশ বিশ্লেষণের ভিত্তিতে বিশ্ব খাদ্য কর্মসূচি অনুমান করছে যে তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন মানুষের সংখ্যা প্রায় 4,90,00,000 থেকে বেড়ে মোট 27,40,00,000 পৌঁছাতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জুড়েও উল্লেখযোগ্য প্রভাবের আশঙ্কা করা হচ্ছে, যেখানে খরার ঝুঁকি, অসম মৌসুমি বৃষ্টি এবং বন্যা কৃষি উৎপাদন ব্যাহত করতে পারে। তবে সংস্থাটি জোর দিয়ে বলছে, এই পূর্বাভাসগুলো এখনও অনিশ্চিত এবং অঞ্চলভেদের প্রভাব হবে ভিন্ন। শাফিনা সুলতানা, সময় সংবাদ। জার্মানির রাইন নদীতে পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বড় সংকটে পড়েছে দেশটির নৌ পরিবহন খাত। জাহাজগুলোকে কম মালামাল বহন করতে হচ্ছে, এতে বাড়ছে পরিবহন ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, চলমান তাপপ্রবাহ খরার কারণে পরিস্থিতির দ্রুতই উন্নতির সম্ভাবনা নেই। ইউরোপের অন্যতম ব্যস্ত নৌবন্দর জার্মানির ডুইসবার্গ, কিন্তু রাইন নদীর পানি কমে যাওয়ায় এখন বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। অনেক জাহাজকে ধারণ ক্ষমতার চেয়ে কম মালামাল নিয়ে চলাচল করতে হচ্ছে। সংকট মোকাবিলায় কম গভীর পানিতেও চলতে সক্ষম বিশেষ নকশার জাহাজ ব্যবহারের কথা বলছেন বিশেষজ্ঞরা। তবে এসব জাহাজ তৈরি করাটা বেশ সময় সাপেক্ষ, ফলে পুরো নৌবহরকে দ্রুত বদলে ফেলা সম্ভব নয়। কম পানির জন্য উপযোগী জাহাজ একটি সমাধান হতে পারে, কিন্তু এসব জাহাজ রাতারাতি তৈরি করা যায় না। একটি জাহাজ নির্মাণে 1.5 থেকে 2.5 বছর লাগে, তাই পুরো বহরে এই পরিবর্তন ধীরে ধীরেই সম্ভব। এদিকে জার্মান আবহাওয়া অধিদপ্তর বলছে, এবছরের গ্রীষ্মে দেশটি ইতিহাসের অন্যতম তীব্র তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। জুনের শেষ দিকে একাধিক স্থানে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। জলবায়ু পরিবর্তনের কারণে চরম আবহাওয়ার ঘটনা আরো বেশি ঘটছে। আগামী কয়েকদিনেও পরিস্থিতির পরিবর্তনের কোনো লক্ষণ নেই। বিস্তৃত এলাকায় এমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাসও নেই, যা পরিস্থিতিতে স্বস্তি আনতে পারে। রাইন নদী ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। পানির স্তর আরও কমে গেলে শিল্প কারখানার কাঁচামাল ও পণ্য পরিবহনে ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ফারদিন মাঝার, সময় সংবাদ। এশিয়া জুড়ে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বাড়ছে দুর্ভোগ। শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে অন্তত 7 জনের। ভারতের আসামে বন্যায় সর্বস্ব হারিয়ে ত্রাণ শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছেন হাজারো মানুষ। এছাড়া জম্মু কাশ্মীরে অনেক এলাকা তলিয়ে যাওয়ায় কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভারতের আসামের বন্যা শুধু বাড়িঘর নয়, কেড়ে নিয়েছে হাজারো মানুষের জীবনের সঞ্চয়ও। শিবসাগর জেলার দিনমজুর কৃপান কর্মী স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে একটি অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পাথর আর নুড়ির উপর ছোট্ট একটি তাঁবুই এখন তাদের একমাত্র ঠিকানা। 19 জুলাইয়ের ভয়াবহ বন্যায় তার বাড়িঘর, আসবাবপত্র এবং সারা জীবনের উপার্জন মুহূর্তেই পানিতে ভেসে যায়। এখন নতুন করে জীবন শুরু করার মতো সামর্থ্য নেই কৃপানের। সবকিছু আমার চোখের সামনেই ভেসে গেছে, মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। এখন শুধু আমার স্ত্রীর 1 জোড়া কাপড়, 2 ছেলের 2 জোড়া কাপড় আর আমার একটি প্যান্ট ও একটি গেঞ্জি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ব্যাপক কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আকস্মিক বন্যার পানিতে বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে গেছে। এতে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় কয়েকদিনের টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায় শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। নৌকা ব্যবহার করে প্লাবিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও নৌবাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে আবহাওয়া স্বাভাবিক না হওয়া এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিউলি রোসা, সময় সংবাদ। অবৈধ অভিবাসন ঠেকানোর উদ্যোগকে কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। আর তাই বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী করা হয়েছে নতুন ভিসা বন্ড নীতি। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বহু গণমাধ্যম। সীমান্ত নিরাপত্তা আর অভিবাসন নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। তাই অবৈধ অভিবাসন ঠেকানোর উদ্যোগকে কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। আর সেই ধারাবাহিকতায় বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য স্থায়ী করা হয়েছে নতুন ভিসা বন্ড নীতি। সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বহু গণমাধ্যম। তবে এই নীতির আরেকটি দিকও প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। তাদের মতে যেসব দেশ বহিষ্কৃত নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেয় বা নিরাপত্তা তথ্য বিনিময়ে পর্যাপ্ত সহযোগিতা করে না, তাদের উপর বাড়তি চাপ তৈরি করতে চাইছে ওয়াশিংটন। সেই কৌশলের অংশ হিসেবেই 3 আগস্ট থেকে স্থায়ীভাবে চালু করা হয়েছে নতুন ভিসা বন্ড নীতি। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের ভিসা পাওয়ার আগে 10,000, 15,000 কিংবা সর্বোচ্চ 20,000 মার্কিন ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হতে পারে। তবে এই শর্ত সবার জন্য নয়। আবেদনকারীদের আর্থিক সক্ষমতা, ভ্রমণের উদ্দেশ্য, ভিসার ইতিহাস এবং ওভারস্টের ঝুঁকি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন কনসুলার কর্মকর্তা। নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে এলে পুরো অর্থ ফেরত দেয়া হবে, কিন্তু ভিসার শর্ত লঙ্ঘন করলে সেই অর্থ বাজেয়াপ্ত হবে। প্রশ্ন আসে, বাংলাদেশ কেন এই তালিকায়? যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তথ্য বলছে 2024 অর্থ বছরে B1 ও B2 ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশিদের ওভারস্টের হার ছিল 5.73%। এটিকে অন্যতম কারণ হিসেবে দেখানো হলেও অনেকে মনে করছেন শুধু পরিসংখ্যান নয়, ঢাকা ওয়াশিংটন সম্পর্কের প্রভাব এর অন্যতম কারণ। ইশিতা আক্তার, সময় সংবাদ। ফেসবুক থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্ট সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। মার্ক জুকারবার্গকে 3 দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছে দেশটির তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি সচিব এস কৃষাণকে লেখা এক চিঠিতে কমিটি জানিয়েছে, ফেসবুক থেকে 5 থেকে 6 ঘন্টার মধ্যে মোদির ভিডিও সরিয়ে নেওয়ার বিষয়টিকে তারা অত্যন্ত গুরুতর হিসেবে দেখছে। চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে জুকারবার্গকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। তা করতে ব্যর্থ হলে প্রকাশক হিসেবে সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। এদিকে মেটার ঊর্ধ্বতন কর্মকর্তারা এস কৃষাণের সঙ্গে দেখা করেছেন এবং এই ঘটনার জন্য প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছেন। গেল মাসে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় প্রধানমন্ত্রীর মোদির পোস্টটি প্রথমে ইনস্টাগ্রামে এবং পরে ফেসবুকে শেয়ার করা হয়েছিল। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাজ্যের চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করছে রোবট। জটিল অস্ত্রোপচার সহজ হবে বলছেন সংশ্লিষ্টরা। আগামীতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা সরকারের।
চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে বছরের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে তাইওয়ান। একই সঙ্গে ড্রোন সহ আধুনিক অস্ত্র সংগ্রহের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতেও গুরুত্ব দিচ্ছে তাইপে। শুধু সেনাবাহিনী নয়, প্রস্তুত করা হচ্ছে সাধারণ মানুষকেও। 5 থেকে 14 আগস্ট পর্যন্ত চলবে এই মহড়া। জাপানের পর এবার যুদ্ধের প্রস্তুতি আরও জোরালো করছে তাইওয়ান। সম্ভাব্য চীন হামলা ঠেকাতে বছরের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে তাইপে। 5 থেকে 14 আগস্ট পর্যন্ত চলা হানকুয়াং মহড়ায় সেনাবাহিনীর পাশাপাশি অংশ নিচ্ছেন রিজার্ভ সদস্যরাও। হামলায় কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে তারই অনুশীলন চলবে মহড়ায়। মহড়ায় অংশ নিচ্ছেন সাধারণ মানুষও। বিমান হামলার সতর্কতার পাশাপাশি কিছু সময়ের জন্য কমিয়ে দেওয়া হবে মোবাইল ইন্টারনেটের গতিও। যুদ্ধের মতো পরিস্থিতিতে কিভাবে স্বাভাবিক থাকতে হবে সেটি শেখানো হবে জনগণকে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে বলেছেন, পুরো সমাজকে যে কোনো সংকট মোকাবিলার জন্য প্রস্তুত করা হবে। এদিকে তাইওয়ান প্রণালীর তীরে অবস্থান নিয়ে রিজার্ভ সেনারা গুলি ছোড়ার অনুশীলন করছেন। যে উপকূল দিয়ে চীনা বাহিনী প্রবেশ করতে পারে বলে ধারণা করা হয়, সেই এলাকাকেই মহড়ার জন্য বেছে নেওয়া হয়েছে। চীনের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকায় প্রতিরক্ষা ব্যয়ও বাড়িয়েছে তাইওয়ান। ড্রোন সহ আধুনিক অস্ত্র সংগ্রহের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতেও গুরুত্ব দিচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চলটি। ইশিতা আক্তার, সময় সংবাদ। মালয়েশিয়ার এক পাইলটের স্যুটকেস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার শুল্ক কর্মকর্তারা। স্থানীয় সময় বুধবার জাকার্তার সোকার্নো হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে গ্রেফতার করা হয়। তল্লাশির সময় তার স্যুটকেস থেকে উদ্ধার করা হয় মাদকের 14টি প্যাকেট। এমনকি পরীক্ষায় ওই পাইলটের শরীরেও মাদকের উপস্থিতি পাওয়া যায়। পুলিশের ভাষ্য, এটি প্রথম নয়, এর আগেও 2 বার একইভাবে ইন্দোনেশিয়ায় মাদক পাচার করেছেন ওই পাইলট। তদন্তকারীদের ধারণা তিনি একটি আন্তর্জাতিক মাদক চক্রের সদস্য। ইন্দোনেশিয়ার কঠোর মাদক বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে এবং শহীদদের অবদান স্মরণে যুক্তরাষ্ট্র, ইতালি, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আলোচনা সভার পাশাপাশি শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালির রোম দূতাবাসে শহীদদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি সবার আগে বাংলাদেশ শীর্ষক আলোচনা হয়। মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনে বিশেষ দোয়ার মাধ্যমে পালিত হয় জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া এবং দেশ গঠনের অঙ্গীকার সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্রে কর্মসূচি পালন করেছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ। লস অ্যাঞ্জেলেসে 36 জুলাই ও স্বপ্নের বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়। বক্তারা জুলাইকে আত্মত্যাগ, ন্যায় বিচার ও নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ইতালির রোম দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস। রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। শহীদদের স্মরণে পালন করা হয় নীরবতা। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বুধবার যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি গণমাধ্যম কর্মী এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করেছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ দূতাবাস। বুধবার প্রিটোরিয়ায় দূতাবাসের হলরুমে আলোচনা সভা হয়। বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান রাষ্ট্রদূত। এদিকে মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনেও ছিল জুলাই গণ অভ্যুত্থান দিবসের আনুষ্ঠানিকতা। মালেতে চ্যান্সেরি ভবনে আয়োজিত সভায় হাই কমিশনের কর্মকর্তা, কর্মচারী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
ফ্রান্সে ডিজিটাল আসক্তি ও সাইবার বুলিং থেকে শিশু কিশোরদের রক্ষায় সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে নতুন আইন। এর আওতায় 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে। নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা মনে করছেন শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য রক্ষায় ফরাসি সরকারের এই উদ্যোগ বিশ্বজুড়ে ডিজিটাল নীতিমালায় বড় প্রভাব ফেলবে। ফ্রান্স থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবুল রিপোর্ট। বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে শিশু কিশোরদের বড় একটি সময় কাটছে মুঠোফোনের স্ক্রিনে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম তাদের এক অদ্ভুত ঘোরের মধ্যে আটকে ফেলছে, যার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে মানসিক ও শারীরিক স্বাস্থ্যে। এমন পরিস্থিতিতে 15 বছর কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে বিল পাস করেছে ফ্রান্স, যা আগামী সেপ্টেম্বর থেকে প্রাথমিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ অভিভাবক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অভিভাবকদের মতে আইনটি কার্যকর হলে শিশু কিশোররা সোশ্যাল নেটওয়ার্কিং এর ভয়াবহ কুফল থেকে রক্ষা পাবে। যদি এই আইনটা কার্যকর হয়, এটাতে আমরা অনেক সুফল পাবো। গার্জিয়ান হিসাবে, একটা প্যারেন্টস হিসাবে আমি এটাই মনে করি যে আমার সন্তান এই সোশ্যাল মিডিয়ার এই কুফল বা খারাপ দিকগুলো থেকে বেঁচে যাবে। এই আইনটা কঠিনভাবে প্রয়োগ করতে হবে এবং আমি এই আইনটাকে সাধুবাদ জানাই এবং আমি চাবো এই আইনটা যেন সুন্দরভাবে প্রয়োগ করা হয়। অন্যদিকে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন প্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আইনটি তাদের সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। প্রযুক্তির সঠিক ব্যবহারের পক্ষে অবস্থান নিয়ে ফরাসি নীতি নির্ধারকরা জানিয়েছেন শিশুদের মানসিকভাবে সুস্থ রাখা এবং অনলাইনের সাইবার বুলিং বা হয়রানি বন্ধে এই আইন ছিল সময়ের দাবি। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিশ্বে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ এবং ইউরোপের মধ্যে প্রথম দেশ হিসেবে ফ্রান্স এই দৃষ্টান্ত স্থাপন করল। প্রযুক্তি বিশ্লেষকদের মতে ফ্রান্সের এই ঐতিহাসিক পদক্ষেপ অন্যান্য ইউরোপীয় দেশ সহ বিশ্বজুড়ে নতুন ডিজিটাল নীতিমালা তৈরিতে পথ দেখাবে। ইন্টারনেট জগতের অন্ধকার দিক থেকে কোমলমতিদের সুরক্ষায় ফরাসি সরকারের এই সিদ্ধান্ত একটি নতুন দিগন্তের সূচনা করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স। মহাকাশে দীর্ঘদিন ভেসে থাকা স্পেস এক্সের একটি রকেটের অংশ চাঁদের বুকে আছড়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন এই ঘটনা চাঁদের মাটি নিয়ে গবেষণার নতুন সুযোগ তৈরি করবে। ফ্যালকন 9 রকেটের দ্বিতীয় ধাপ বুধবার উচ্চ গতিতে চাঁদের পৃষ্ঠে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় 4 টন ওজনের এই ধ্বংসাবশেষ ঘন্টায় 8690 কিলোমিটার বেগে চাঁদে আঘাত হানে। এতে প্রায় 30 মিটার চওড়া একটি গর্ত তৈরি হয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে টেলিস্কোপের ছবি বিশ্লেষণের পরে ঘটনাটি নিশ্চিত হওয়া যাবে। চীনের স্মার্ট ড্রাগন 3 রকেট সফলভাবে 2টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এর মাধ্যমে ওরিয়েন্টাল স্মার্ট আই হাইপার স্পেকট্রাল স্যাটেলাইট 1 ও 2 নির্ধারিত কক্ষপথে সফলভাবে স্থাপন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে দেশটির শানডং প্রদেশের উপকূলীয় সমুদ্র এলাকা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। সমুদ্রভিত্তিক এই মিশন পরিচালনা করে তাই ইউয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র। চায়না নিউজ সার্ভিস জানিয়েছে এটি স্মার্ট ড্রাগন 3 রকেটের আরেকটি সফল উৎক্ষেপণ। চীনে প্রথমবারের মতো চালু করা হয়েছে আন্তঃনদী ড্রোন ডেলিভারি রুট। চীনের জেজিয়াং প্রদেশের হাংজু শহরে এই ড্রোন রুট চালু করা হয়েছে। এর মাধ্যমে মাত্র 13 মিনিটেই এক তীর থেকে অন্য তীরে পৌঁছে যাচ্ছে জরুরি নথি, ঔষধ ও খাদ্যপণ্য। প্রতিদিন এই রুটে 150 থেকে 200টি অর্ডার সরবরাহ করা হচ্ছে। বছরের শেষ নাগাদ এই সংখ্যা বাড়িয়ে 500তে নেওয়ার লক্ষ্য রয়েছে। ড্রোন ভিত্তিক এই সেবা সম্প্রসারণে শহরটিতে এরই মধ্যে 14টি পাবলিক ড্রোন উড্ডয়ন ও অবতরণ কেন্দ্র এবং প্রায় 350টি ড্রোন রুটে গড়ে তোলা হয়েছে। যুক্তরাজ্যে জটিল অস্ত্রোপচারে চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করছে রোবট।
এই প্রযুক্তি ব্যবহারে ফুসফুস, মূত্রতন্ত্র, স্ত্রীরোগ, অন্ত্র, পেট সহ বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার করা যাবে। চিকিৎসকদের মতে সার্জারিতে রোবট ব্যবহারে তুলনামূলক কম সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন রোগীরা। দেশটির সরকারের দাবি 2035 সালের মধ্যে ইংল্যান্ডে হওয়া প্রতি 10টি কি-হোল অস্ত্রোপচারের মধ্যে 9টিতেই রোবোটিক প্রযুক্তি ব্যবহার করা হবে। মানুষ নয়, অস্ত্রোপচার করছে রোবট। শুনতে অবাক লাগলেও যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে জটিল অস্ত্রোপচারে চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করছে এই প্রযুক্তি। এতে যেমন নিখুঁতভাবে অপারেশন করা যাচ্ছে, তেমনি রোগী সুস্থ হতেও লাগছে কম সময়। লন্ডনের একটি হাসপাতালে দ্য ভিঞ্চি 5 রোবোটিক সার্জারি সিস্টেম ব্যবহার করে ফুসফুসের ক্যান্সারের অস্ত্রোপচার করেন সার্জন সাশা স্টামেনকোভিচ। অস্ত্রোপচারের সময় বিশেষ 3D ভিউর মাধ্যমে রোগীর শরীরের ভেতর খুব কাছ থেকে দেখা যায়। চিকিৎসকদের হাতের নির্দেশ অনুযায়ী কাজ করে এই রোবট। আমরা অত্যন্ত জটিল একটি অস্ত্রোপচার করেছি। খুব ছোট রক্তনালী ও শ্বাসনালীর পাশ দিয়ে সফলভাবে টিউমার অপসারণ করেছি। এতে ফুসফুসের অনেকটা সুস্থ অংশও সংরক্ষণ করা সম্ভব হয়েছে। রোবোটিক প্রযুক্তির কারণে অস্ত্রোপচারের ক্ষত ছোট হয়, ব্যথা কম হয় এবং জটিলতা তৈরির ঝুঁকিও কমে। তাই রোগীরা তুলনামূলক কম সময় হাসপাতালে থাকতে পারেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে মনে করছেন চিকিৎসকরা। যুক্তরাজ্য সরকারের দাবি 2035 সালের মধ্যে ইংল্যান্ডে হওয়া প্রতি 10টি কি-হোল অস্ত্রোপচারের মধ্যে 9টিতেই রোবোটিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে রোগীরা দ্রুত হাসপাতাল ছাড়তে পারবেন, খালি হবে শয্যা আর কমবে দীর্ঘদিনের অপেক্ষমান রোগীর সংখ্যাও। ইশিতা আক্তার, সময় সংবাদ। লন্ডন চিড়িয়াখানায় দেখা গেল এক ব্যতিক্রমী আয়োজন। গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের শিশুদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় একটি পেঙ্গুইন ছানা। শিশুদের পছন্দের রঙের বিশেষ পরিচয় ব্যান্ডও পরিয়ে দেওয়া হয়েছে পেঙ্গুইনটির ডানায়। কর্তৃপক্ষ বলছে এই উদ্যোগ দীর্ঘমেয়াদী চিকিৎসায় শিশুদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে। হাসপাতালের ওয়ার্ড থেকে চিড়িয়াখানা, একদিনের জন্য যেন অন্য এক জগতে হারিয়ে গেল একদল শিশু। লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বাগত জানায় ZSL লন্ডন চিড়িয়াখানা, যেখানে তাদের জন্য অপেক্ষা করছিল বিশেষ এক সদস্য, হাম্বল প্রজাতির পেঙ্গুইন ছানা। হাসপাতালের ইউনিটের নাম অনুসারে যার নাম রাখা হয়েছে মিলড্রেড। সফরের সবচেয়ে আবেগঘন মুহূর্ত পেঙ্গুইনটির পরিচয় ব্যান্ড পরানোর অনুষ্ঠান। প্রায় 1 মাস আগে শিশুদের দিয়ে ব্যান্ডের নকশা নির্বাচন করা হয়েছিল। তাদের পছন্দের রঙে তৈরি করা হয় পেঙ্গুইনটির বিশেষ পরিচয় ব্যান্ড। চিড়িয়াখানা কর্মীরা জানান, এতে শিশুদের সঙ্গে প্রাণীটির একটি স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে। আজ সত্যি একটি দারুণ দিন। মিলগ্রেড ক্রিক ওয়ার্ডের সব শিশু আমাদের এখানে এসেছিল। তারা আমাদের পেঙ্গুইন ছানাদের সঙ্গে পরিচিত হয়েছে। আমরা বিভিন্ন কার্যক্রমের আয়োজন করি যাতে ছানাগুলো শিশুদের কাছে এগিয়ে আসে। সব মিলিয়ে দিনটি ছিল দারুণ আনন্দময় এবং স্মরণীয়। তবে কেবল পেঙ্গুইনটির সঙ্গেই পরিচয় নয়, শিশুদের নিয়ে যাওয়া হয় পেঙ্গুইন বিচের বিশেষ এলাকায়। সেখানে তারা পেঙ্গুইনদের খুব কাছ থেকে দেখার সুযোগ পায়। খাবার দেয়া, ছানাদের চলাফেরা সব মিলিয়ে শিশুদের জন্য দিনটি ছিল আনন্দ আর শেখার এক অনন্য অভিজ্ঞতা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, এমন উদ্যোগের উদ্দেশ্য কেবল বন্যপ্রাণী সম্পর্কে শিশুদের আগ্রহ বাড়ানো নয়, বরং দীর্ঘমেয়াদী চিকিৎসায় তাদের মানসিক চাপ কমাতেও সাহায্য করা। বরকতুল্লাহ, সময় সংবাদ। কাজাখস্তানে ছেড়ে দেয়া হয়েছে উমিত নামের আমুর প্রজাতির এক বাঘিনীকে। বিলুপ্ত ক্যাসপিয়ান বাঘকে আবার ফিরিয়ে আনার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। এই প্রকল্পের আওতায় রাশিয়া থেকে মোট 4টি আমুর প্রজাতির বাঘ আনা হয়েছে। অতিরিক্ত বন ধ্বংস এবং খাদ্যের অভাবে কাজাখস্তানে এই প্রজাতির বাঘ প্রায় বিলুপ্ত হয়ে যায়। খাঁচার দরজা খুলে ছেড়ে দেওয়া হয়েছে একটি বাঘ। মুক্তি পেয়ে মুহূর্তের মধ্যেই লম্বা ঘাসের আড়ালে মিলিয়ে যায় সে। কাজাখস্তানের ইলে বালখাস প্রকৃতি সংরক্ষণ এলাকায় বাঘটি অবমুক্ত করা হয়। উমিত নামের আমুর প্রজাতির এই বাঘিনীটি বিলুপ্ত ক্যাসপিয়ান বাঘকে আবার ফিরিয়ে আনার প্রকল্পের একটি অংশ। বিশেষজ্ঞরা বলছেন, আমুর ও ক্যাসপিয়ান বাঘের মধ্যে ঘনিষ্ঠ জিনগত মিল রয়েছে, তাই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে উমিতের কোনো সমস্যা হবে না। আজ একটি ঐতিহাসিক দিন। আমরা ক্যাসপিয়ান বাঘকে আবার ফিরিয়ে আনার প্রকল্পের বাস্তবায়ন শুরু করছি। এই প্রকল্পের মেয়াদ 35 বছর। এর মধ্যে আমরা প্রায় 10 বছর কাজ করেছি।
একসময় মধ্য এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্যাসপিয়ান বাঘের বসবাস ছিল, কিন্তু অতিরিক্ত শিকার, বন ধ্বংস এবং খাদ্যের অভাবে 20 শতকে প্রজাতিটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। এই প্রকল্পের আওতায় রাশিয়া থেকে মোট 4টি আমুর বাঘ আনা হয়েছে কাজাখস্তানে। কর্তৃপক্ষ বলছে মধ্য এশিয়ায় আবার একটি বাঘের আবাস গড়ে তুলতে অনেক সময় লাগবে, তাই এই পুনর্বাসন প্রকল্প আগামী 25 বছর ধরে চালিয়ে নেওয়া হবে। ইশিতা আক্তার, সময় সংবাদ। আফ্রিকার বিরল সেক্রেটারি বার্ডের 5টি ছানার জন্ম হয়েছে যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানায়। 95 বছরের ইতিহাসে এই প্রথম এমন সাফল্য পেল চিড়িয়াখানাটি। সংরক্ষণবিদরা বলছে দ্রুত কমে আসা এই পাখির অস্তিত্ব রক্ষায় ঘটনাটি নতুন আশার আলো দেখাবে। আফ্রিকার তৃণভূমির প্রতীক হিসেবে পরিচিত সেক্রেটারি বার্ড এখন বিলুপ্তির ঝুঁকিতে। তবে দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে যুক্তরাজ্যের চেস্টার চিড়িয়াখানায় 1 বছরে 5টি ছানার জন্ম সংরক্ষণ কর্মীদের জন্য বড় সুখবর হয়ে এসেছে। জন ও জলিন নামে একজোড়া পাখির ঘরে জন্ম নিয়েছে এই ছানাগুলো। 95 বছরের ইতিহাসেই প্রথমবারের মতো এই প্রজাতির সফল প্রজননের সাক্ষী চিড়িয়াখানাটি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায় কয়েক বছর ধরে পাখি দুটির আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। প্রথম দুটি ছানাকে গবেষণার স্বার্থে পরিচর্যাকারীরা বড় করেন, পরের 3টি ছানা প্রাকৃতিকভাবেই বেড়ে উঠছে। সেক্রেটারি বার্ড পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রমী শিকারী পাখিগুলোর একটি। ঈগল বা বাজ পাখির মতো আকাশ থেকে শিকার না করে লম্বা পা নিয়ে আফ্রিকার ঘাসভূমিতে হেঁটে বেড়ায়। শক্তিশালী পায়ের আঘাতে মুহূর্তেই শিকারকে অচেতন বা হত্যা করতে পারে। একটি পূর্ণবয়স্ক সেক্রেটারি বার্ডের লাথির গতি বা শক্তি এতটাই বেশি যে বিষধর সাপকেও আত্মরক্ষার সুযোগ দেয় না। তবে এই বিরল পাখির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের তালিকায় সেক্রেটারি বার্ড এখন বিপন্ন প্রজাতি। আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমি কৃষিকাজ ও মানব বসতিতে রূপান্তরিত হওয়ায় দ্রুত কমছে তাদের আবাসস্থল। অবৈধ শিকার, বিদ্যুতের তারে দুর্ঘটনা এবং বাসা ধ্বংস তাদের সংরক্ষণ কমার অন্যতম কারণ। বন্য পরিবেশে এদের সবচেয়ে বড় হুমকি হলো আবাসস্থল হারিয়ে যাওয়া। তাই এমন সংরক্ষিত এলাকা গড়ে তোলা জরুরি, যেখানে তারা নিরাপদে বেঁচে থাকতে এবং বংশ বিস্তার করতে পারে। ভবিষ্যতে আশা করছি আবারও বন্য পরিবেশে তাদের সংখ্যা বাড়তে দেখব। বর্তমানে ইউরোপের বিভিন্ন চিড়িয়াখানায় মাত্র 79টি সেক্রেটারি বার্ড সংরক্ষিত রয়েছে। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরমুজ প্রণালী পরিচালনায় ইরান ওমান প্রাথমিক সমঝোতা, তৈরি হচ্ছে নতুন আন্তর্জাতিক রুট, প্রয়োজনে তেহরানে একাই হামলা চালাবে ইসরায়েল, হুমকি নেতানিয়াহুর। কিয়েভের রেল স্টেশনে রুশ হামলায় নিহত 8, আহত 12, পাল্টা আঘাতের হুমকি ইউক্রেনের, পশ্চিমাদের আকাশ সুরক্ষা সহায়তা কমেছে, অভিযোগ জেলেনস্কির। ইমরান খানের কারাবাসের 3 বছর পূর্তির দিনে পাকিস্তানের সংঘর্ষ, পিটিআই নেতার অধিকার পুনর্বহালের আহ্বান অ্যামনেস্টির, মুক্তির সিদ্ধান্ত আদালতের, বলছে সরকার। এই ছিল আন্তর্জাতিক সময়। সকাল 10টার সময় সংবাদ আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।